1979 সাল। আমি তখন হাবড়ার শ্রী চৈতন্য কলেজে পড়ছি। এক কবিতা পাঠের আসরে আমি জানতে পারলাম আমার বাড়ির পাশেই থাকেন কালজয়ী কবি বিনয় মজুমদার। একদিন তার বাড়িতে আমি পৌঁছে গেলাম এবং কবি বিনয় মজুমদারের সাথে আমার পরিচয় হলো। জানুয়ারি মাসের শীতের সকাল। কবির বাড়ি যাওয়া বলে গেট খুলে ঢুকে এলাম আম গাছের বাগানে। কবি লম্বা হাতল লাগানো ছাতা নিয়ে বেরিয়ে আসছেন। আমি কাছে গিয়ে প্রণাম করলাম। কবি বললেন, চলো এই গাছতলায় বসি। আমার হাতে ছিল বাজারের দুটি ব্যাগ। দুজনে ওই ব্যাগ বিছিয়ে বসে পড়লাম। কবি বললেন, জানো কি পঙ্কজ, কালিদাস যে শকুন্তলা লিখেছিলেন তুমি কি পড়েছ? সেই শকুন্তলা। আমি জানালাম, পড়িনি। আচ্ছা, বলতে পারো কালিদাসের পিতার নাম কি? কোন রাজ্যে কালিদাস বাস করতেন? আমি বোবার মতো কবির কথা শুনছি। শোনো পঙ্কজ, কালিদাসের কথা শোনার আগে আমার কথা শোনো। সেদিন 31শে ভাদ্র, 1341, ইংরেজি তারিখ 1934 সালের 17 সেপ্টেম্বর, রাত 12টা 20 মিনিটে আমি জন্মালাম। সেদিন ছিল বিশ্বকর্মা পূজার দিন। তখন আমার বাবা মা থাকতেন বার্মার তেডো শহরে। তেডো শহর ছিল মিকটিলা জেলায়। বাবার নাম বিপিন বিহারী, মায়ের নাম বিনোদিনী। আমি মুখ খুললাম, আপনি তো বাংলাদেশেও ছিলেন। কবি বলেন, পূর্ববঙ্গের মাঝিগাতি তরাইলে আমাদের বাড়ি ছিল। আমার বাবা গরিব ঘরের ছেলে। অনেক চেষ্টা করে বাবা পড়াশোনা করেন। আমার মা বিনোদিনী দেবী। আমার মাতামহের নাম রাধাচরণ রায়। বাবা স্কুলের হোস্টেলে থাকার সময় জ্বালানি কাঠ চেরাই করে অর্থ উপার্জন করতেন পড়াশোনার জন্য। বেলা বেড়ে যেতে যেতে লাগলো। কবি বললেন, আজ এখানেই থাক, আমি ডাকঘরে যাব, তুমিও তোমার কাজে যাও। রাস্তায় হাঁটতে হাঁটতে চিন্তা করছি, কবি তার কাব্যগ্রন্থের মধ্যে একমাত্র মা বাবাকে একটি কাব্য উৎসর্গ করেছিলেন। এক পংক্তির কবিতা, মা বাবাকে নিয়ে লিখেছেন কবিতা। এছাড়া কবির বাড়ির বুচেকে নিয়ে কবিতা লিখেছেন। পথ চলতি আলাপ হওয়া অনেককে নিয়ে কবি লিখেছেন কবিতা। কবির দুই দাদা বরদা ডাক্তারি পড়তে শুরু করলেও ডাক্তার হতে পারেননি। পরে বিকম পাশ করে সরকারি দপ্তরে কেরানির কাজ পেয়েছিলেন। কবির মেজদা চাকরি করতেন ফরেস্ট বিভাগে, অরুণাচল প্রদেশে। মেজদার সঙ্গে কবির পরিবারের তেমন যোগাযোগ ছিল না। কবির জীবনে বরদার অবদান ছিল বেশি। বরদা অনিল বরণের নজর ছিল কবির প্রতি। মাঝিগাতি তারাইলের স্কুলের শিক্ষার সময় থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের সময় অবধি বরদার নজর ছিল। কবি মানসিক সমস্যার সময়ে কবির প্রতি নজর ছিল একমাত্র বরদার। বরদার আর্থিক সাহায্যে কবির সংসার চলত। অথচ কবি জ্ঞানত বরদার কাছ থেকে আর্থিক সাহায্য নেননি। বরদা গোপনে সাহায্য করতেন। যদিও আমি কবির দুই দাদাকে দেখেছি। বরদা লম্বায় খাটো ছিলেন, মেজদা লম্বা ছিলেন। তখন কবির পিতৃদেবের শ্রাদ্ধ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অনেক আত্মীয় স্বজন এসেছিলেন। সেই অনুষ্ঠানে বরদা মেজদাকে দেখার সুযোগ আমার হয়েছিল। আজ জানুয়ারি মাসের 12 তারিখ, 1992 সাল। কবির বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা হয়েছি। গেট খুলে আমবাগানের দিকে এগিয়ে যাচ্ছি। কবির বাড়ির পরিচারিকা বললেন,
উনি বাজারে গেছেন। আমি আর অপেক্ষা না করে রওনা দিলাম বাজারের দিকে। স্টেশনে উঠতেই কবির সঙ্গে দেখা। একটি দোকানের সামনে বসে চা খাচ্ছেন। আমাকে দেখেই ইশারায় বসতে বললেন। কবির পাশে বেঞ্চিতে আমি বসলাম। বললাম, দাদা, আপনি এখানে কখন এসেছেন? কবি বললেন, শোনো পঙ্কজ, যখন বিরহী যক্ষ মেঘের কামনা করছে, মেঘের মাধ্যমে তার বার্তা পাঠাবে তার প্রেমিকার কাছে, অথচ আকাশে মেঘ নেই। তেমনি আকাশে আজ মেঘ নেই, কিভাবে কেউ বার্তা পাঠাবে যার প্রেমিকা এখন বিদেশে প্রহর গুনছে? বললাম, তারপর? কবি চুপ করে গেলেন। ওই কথা থাক, আমার কথা শোনো, বার্মার কথা। আমার বাবা বসে রয়েছে মোড়ায়, বাবার কাছে বসে রয়েছে থুরা নামের একজন বার্মার ছেলে। সে আসে বাবাকে বার্মিজ ভাষা শেখাতে, কারণ বাবা বার্মা দেশে চাকরি করেন। আর নতুন নিয়ম হয়েছে, চাকরিস্থলে বার্মিজ ভাষায় কাজ করতে হবে। বার্মিজ ছেলেটি একটি স্কুলে মাস্টারি করে এবং ও বাংলা ভালোই জানে। বার্মায় ব্রিটিশ সেনাবাহিনীর লোকেরা ভারতীয় সৈন্য হিসেবে কাজ করেছে, ওখানে গিয়েছে কাজের জন্য। এই সেনাবাহিনীর ভুল কাজের জন্য ভুগতে হয় বাঙালিদের। আমার বাবার মতো মানুষেরা এখানে চাকরি করে, আর এই জন্য বার্মিজ লোকেরা বাঙালিদের সহ্য করতে পারে না। অনেক বাধা বিপত্তির মধ্যেও আমার বাবা সেখানে চাকরি করেছে। বাবার কাজ জঙ্গলের, ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন বাবা, চাকরি করেন সারবিহারের। বাবার ছোট ছেলে আমি, আমার নাম দিয়েছে টু, ডাকে মন্টু। মন্টু শব্দের অর্থ বাচ্চা। বাংলাদেশের নামকরণের প্রথা হিসাবে তাই ছোট ছেলের নাম হলো মন্টু। কথা বলতে বলতে কবির চা খাওয়া শেষ হয়ে গেল। কবি বেঞ্চ থেকে উঠে রওনা দিলেন ডাকঘর মুখো, আর আমিও নিজের বাড়ির দিকে হাঁটা দিলাম। একা একা হাঁটতে হাঁটতে চলেছি শিমুলপুরের মাটির রাস্তা দিয়ে। ভাবছি কবির কথা। কবির আদি বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জের মাঝিগাতি তারাইল নামের গ্রামে। গ্রামটি ঘেরা ছিল বিল দিয়ে। কবির পিতৃদেবের গ্রামের কয়েক মাইলের মধ্যে কোনো বসতি নেই। বর্ষায় সেই বিলগুলি জলে ভরে যায়। আর তখন মাঝিগাতি তারাইল হয়ে ওঠে একটি দ্বীপ। গ্রামের মাঝেই মধুমতি নদী। কবি ঠাকুরদার নাম নিমচাঁদ মৃধা। নিমচাঁদ নিরক্ষর চাষি মানুষ। কবির কাকা ও জ্যাঠারাও চাষের কাজ করেন। কবির পিতা চাষের কাজ যাননি। পড়াশোনা শেষে চাকরির দিকে এগিয়ে যান। চাকরি খুঁজতে খুঁজতে বার্মায় চলে আসেন। চাকরি পাবার পর কবির পিতা দেশে চলে যান বিয়ে করার জন্য। গোপালগঞ্জের মেয়ে বিনোদিনী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। গোপালগঞ্জের বেথুরিয়া গ্রামটি ওরাকান্দির দক্ষিণে। ওরাকান্দি গ্রাম একটি বিখ্যাত গ্রাম, মতুয়া গুরু হরিচাঁদ ঠাকুরের গ্রাম। বিনোদিনীর বাবা রাধাচরণ রায় বেথুরিয়া গ্রামের দফাদার। সরকারি চাকরি দারোগার মতন। রাধাচরণ রায়ের সচ্ছল সংসারের মেয়ে বিনোদিনী মাত্র 14 বছরের বউ হয়ে এলেন কবির পিতার ঘরে। শিমুলপুরের গ্রামের পথ ধরে হাঁটছি, ভাবছি ভগবানের কি জাদুকরী কাজ। কবি শিমুলপুর এলেন বার্মার একটি জঙ্গল ঘেরা গ্রাম থেকে, আর আমি কবির কাছে যাই আনন্দ সংগ্রহ করতে। আমিও শিমুলপুরের নই, আমিও এখানে এসেছি 1972 সালে মুর্শিদাবাদের সুদূর ফরাক্কা থেকে। আজ জানুয়ারি মাসের 18 তারিখ, শীতের সকাল। কবির সঙ্গ লাভের আশায় কবির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাগান পেরিয়ে বাড়ির সিঁড়ির মুখে দাঁড়ালাম। আমাকে দেখেই কবি ঘর থেকে বেরিয়ে এলেন। দুজনে বসলাম বারান্দায় বেঞ্চির উপরে। কবি বললেন,
চা খাও পঙ্কজ। আমি তখন চা খেতাম না। বললাম, না আমি চা খাবো না। শোনো পঙ্কজ, তুমি তো ভারতের বাইরে যাওনি। না আমি যাইনি। তখন আমি 5 বছরের বালক, জাহাজে চড়ে রেঙ্গুনে ফিরেছি, মনটা আনন্দে মশগুল। জাহাজে চেপে কলকাতা গিয়েছি, প্রথম কলকাতা দর্শন। জাহাজটা বেশ বড়। জাহাজটা যেমন বড় তেমন মানুষের ভিড়। শুধু বাঙালিরা নয়, বার্মিজরাও আছে। বাবা বললেন, দেখো চীনের মানুষরাও যাচ্ছে। জাহাজের কেবিনের মধ্যে আমাদের ব্যবস্থা। কেবিনটা কেমন আবদ্ধ মনে হয় আমার, তাই জাহাজের ডেকে চলে এলাম। আমি দেখলাম মাস্তুলটা ভীষণ উঁচু, জলের মধ্যে ডুবে রয়েছে পপলার। বাবা জানালো, জাহাজ যখন চলে তখন জোরে জোরে ঘোরে। জাহাজ চলতে শুরু করলো, চারপাশে শুধু জল, নীল জল কেমন কাছে এলে হালকা স্বচ্ছ হয়ে যাচ্ছে। জলের দিকে তাকিয়ে তাকিয়ে জাহাজের রেঙ্গুনে চলে যাচ্ছি। জাহাজ চলেছে, বুঝলে? মনে হলো কি যেন একটা জলের উপর দিয়ে আকাশের দিকে লাফিয়ে তারপর আবার জলের মধ্যে ডুবে গেল। ঝাঁকে ঝাঁকে উড়ুক্কু মাছ, উজ্জ্বল মাছ। একটি উজ্জ্বল মাছ একবার উড়ে দৃশ্যত সুনীল কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল। এই স্মিত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে আপক্ষ রক্তিম হলো ফল। রেঙ্গুনে এসে থামলো জাহাজ। তবে আমাদের যাত্রা এখানেই শেষ হলো না। রেঙ্গুন থেকে যেতে হবে এলা ট্রেনে চড়ে। এলা থেকে বাবা আমাদের নিয়ে এলেন তেডো শহরে। এই শহরেই জন্ম আমার। তেডো শহরটি মরুভূমির মতন। রেঙ্গুনের 600 কিমি উত্তরে মান্দালয়। মান্দালয় থেকে দূরে তেডো। একটি স্টেশন আছে, স্টেশনে বাজার আছে, পোস্ট অফিসও আছে। পোস্ট অফিসের কাছেই আমাদের বাড়ি। ভোরবেলা রোজ আমার ঘুম ভাঙে প্রার্থনার সঙ্গীত শুনে। বাড়ির কিছুটা দূরে আছে বৌদ্ধ মন্দির। মন্দিরটি খুব উঁচু এবং আমাদের বাড়ি থেকে দেখা যায়। এই মন্দিরে রোজ প্রার্থনা করে বৌদ্ধ ভিক্ষুকরা। সুন্দর সুর। কথা বলতে বলতে কবি ঘরের ভিতরে ঢুকে যায়, আর আমিও নেমে আসি বারান্দা থেকে। একা একা পথ চলি গ্রামের ভিতর। তেডোতে কবির সংসার। বাবা বাবা বিপিন কাজের চাপে ব্যস্ত থাকেন। প্রায় জঙ্গলে যেতে হয়। বৌদ্ধ মন্দিরের সুরে কবির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে কবি বই নিয়ে বসে। মা কবিকে পড়াশোনা শেখায়। মার কাছে পড়তেই ভালো লাগে কবির। বাবাকে ভয় পায়। আজ শীতের সকাল, জানুয়ারি মাসের শেষ সপ্তাহ। রবিবার। হেঁটে চলেছি স্টেশন মুখ। কবির বাড়ির গেট খুলে আমবাগানে ঢুকে পড়লাম। না, কবিকে দেখতে পাচ্ছি না। কবির পরিচারিকা দাঁড়িয়েছিল বারান্দায়। সে বলল, কবি স্টেশনের দিকে গিয়েছে। আমি দেরি না করে হাঁটলাম। প্ল্যাটফর্মে পা দিতেই দেখি কবি চা স্টলের সামনে বসে আছেন, হাতে লম্বা ছাতা। আমাকে ডাক দিলেন। বসলাম কবির পাশে। শোনো পঙ্কজ, তুমি তো যুদ্ধই দেখোনি। না দাদা, দেখিনি। তবে 1971 সালের যুদ্ধের কথা শুনেছি। বহু মানুষ পাকিস্তানের সৈন্যের হাতে মারা গেছে। তখন মনে আছে, ফরাক্কায় সন্ধ্যা হলেই সব ঘরে আলো নিভিয়ে রাখা হতো। ঘন ঘন প্লেন উড়ে যেত। সাইরেন বাজলে আলো নিভে যেত সব কোয়ার্টারে। তারপর 2-3 ঘন্টা পরে ধীরে ধীরে আলো জ্বলে উঠত। আমার বাবাকে একদিন দেখলাম, খুব কান্না করছে। কান্না করতে করতে বলছে, জ্যাঠামশাইয়ের বাড়ি বাংলাদেশে, কোনো খবর নেই। তবে কি তাদের মেরে দিয়েছে পাকিস্তানের সেনারা? শোনো পঙ্কজ, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, সেই যুদ্ধের ছায়া পড়েছে বার্মাতেও। সেই যুদ্ধের আগুনে পুড়ে
বার্মা ছাই হয়ে যাচ্ছে। জাপানের যুদ্ধের সঙ্গে ব্রিটেন চীন যুদ্ধ শুরু করে দিয়েছে। সেই যুদ্ধে 1940 সালে বন্ধ হয়ে গেল বার্মা রড। এরপর জার্মানি ব্রিটেনের যুদ্ধে জয়ী হয়ে বার্মা রোড খুলে দিল, আর এতেই জাপানিরা আক্রমণ শুরু করে দিল। জাপানিরা আক্রমণ করতে থাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, বার্মা, আর বার্মা জুড়ে শুরু হয়েছে জাপানি বিমান হানা। জাপানিরা ভারতীয়দের বাসস্থান এলাকায় ঘন ঘন হানা দিতে থাকে। ব্রিটিশ সরকার অবশ্য ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। সরকার মাটির নিচে ট্রেঞ্চ বানিয়ে দিয়েছে। জাপানি বিমান বার্মার আকাশে উড়ে এলেই সরকার সাইরেন বাজিয়ে দেয়। তখন পঙ্কজ আমাদের ট্রেঞ্চে আশ্রয় নিতে হয়। সে এক আতঙ্ক নিয়ে আমাদের জীবন। রোদ অনেকটা মাথার উপরে উঠে এসেছে। কবি বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। তারপর হাঁটতে হাঁটতে কবি ডাকঘর মুখো এগিয়ে গেলেন। নিস্তব্ধ গ্রামের পথ ধরে হাঁটছি আর ভাবছি কবি মানসিক সমস্যার কারণে একমাত্র ডাক্তারের সাহায্য নেওয়া আর ডাক্তারি সেবা নেওয়ার ব্যাপারে কবি বরদাকে পাশে পেয়েছেন। কবির বোন রেণুবালা, শৈলবালা অন্য রাজ্য থেকে বাংলায় ফিরে এলে বোনেরা কবির দায়িত্ব নেন। 3 বোনের মধ্যে চারুবালার আর্থিক অবস্থা ভালো নয়। রেণুবালার স্বামী ডাক্তার, শৈলবালার স্বামী ইঞ্জিনিয়ার। 2 বোন আর্থিক সাহায্য করতেন। সংসারের টাকা ভগ্নিপতিরা অন্যদের কাছে দিয়ে যেতেন, যেমন স্বপন দাস, বরুণদের কাছে। কিন্তু কবি এসব জানতেন না। বিশ্বেশ্বর রায় নামে একজন কবির পরিচর্যার দায়িত্বে ছিলেন। তখন কবি জানতে পারেন বোনেরা আর্থিক সাহায্য করছেন। তখন কবি বিশ্বেশ্বরকে সে টাকা নিতে নিষেধ করেন। কবির বরদাও সাহায্য করতেন গোপনে। কবি জানতেন না এসব। শিমুলপুরের গ্রামে কবির পরিচর্যাকারীর দায়িত্বে ছিলেন বুচির বাবা পরেশ ও মহাদেব। একসময় কবির পরিবারে এত ধান হতো যে তা দিয়ে সারা বছরের খাবার হয়ে যেত। জমি জায়গা দেখাশোনার দায়িত্বে থাকা কবির পিসতুত জ্যাঠামশাই মহাদেব বিশ্বাস অসুস্থ হয়ে পড়ায় মহাদেবকে বাংলাদেশে পৌঁছে দেন বুচির বাবা পরেশ। কিছুদিন পর পরেশও বাংলাদেশে মারা যান। এই দুজন না থাকায় কবির পরিবারের জমি জায়গা দেখাশোনা করার আর লোক ছিল না। এছাড়া সরকারি নিয়মে অতিরিক্ত জমি রাখা যাবে না। ফলে ধীরে ধীরে চাষের জমি সব বিক্রি হয়ে যায়। কবির পরিবারের 12 বিঘা বসতবাড়ি জমিও ধীরে ধীরে বেহাত হয়ে যায়। নজর দেবার তেমন কেউ ছিল না আর। কিছু জমি কবির বাবা বিক্রি করে দেন কবির মায়ের চিকিৎসার জন্য। ক্রমশ প্রাকৃতিক নিয়মে কবি নিঃস্ব হয়ে পড়েন। কাছের লোকেরা বিভিন্নভাবে সব সম্পত্তি কিছু কিছু অংশ বেনিয়মে বিক্রি করে দিতে থাকেন, যা কবি জানতেও পারেন না। রবিবার আজ, ফেব্রুয়ারি মাস। সকালের রোদ পিঠে নিয়ে উঠোনে বসে আছি। পাশের বাড়ির একটি ছেলে এসে বলছে কবি বিনয় এসেছেন। আমি উঠে গিয়ে কবিকে হাত ধরে নিয়ে এলাম আমার ঘরে। কবি চেয়ারে বসলেন। আমি কবির হাত থেকে ছাতা নিয়ে দেয়ালে খাড়া করে দিলাম। কবি সযত্নে একবার ছাতাটির দিকে চাউনি দিয়ে আমাকে বলল, পঙ্কজ, এখন কোন মাস? আমি বললাম ফেব্রুয়ারি মাস। কবি জানলা দিয়ে বাইরে সবুজ ক্ষেতের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, শিমুলপুর যেমন সবুজ ফসলের গ্রাম, তেমনি বার্মার তেড়ো হলো বালিয়াড়ি শহর। বাবা খুব চিন্তায় তখন। বাবার দুশ্চিন্তা, আর হয়তো বার্মায় থাকা যাবে না। ব্রিটিশরা জাপানিদের সঙ্গে যুদ্ধে এঁটে উঠতে পারছে না। জাপানিরা যদি বার্মার উপর আধিপত্য নিয়ে নেয়, তখন আমাদের আর বার্মায় থাকা যাবে না। ইতিমধ্যে অনেক ভারতীয়রা ফিরে গেছে দেশে। আমার মা আর বার্মায় থাকতে চাইছে না।
বার্মার লোকেরাই আমাদের থাকতে দেবে না, তবে কিভাবে ফিরবে আমাদের নিয়ে? কারণ জাহাজে জায়গা হবে না, কোনো জাহাজে টিকিট নেই, ভারতে যেতে হবে হেঁটে হেঁটেই। বাবা খোঁজ নিয়েছে, অনেক বাঙালি ফিরে গেছে পায়ে হেঁটে, কিন্তু বাবা দুশ্চিন্তায় খুব। আমরা সবাই নাবালক, রোদ অনেকটা চড়া হয়ে উঠে গেছে। কবি বার্মার কাহিনী শোনাতে শোনাতে চায়ের কাপে চুমুক দিল। কবি তখন বললেন, পঙ্কজ, তোমার এই ঘরে আমি বসে আছি, একদিন আমি থাকবো না, তখন তুমি এই চেয়ারটায় বসে বসে ভাববে আমার কথা। তুমি শিমুলপুরে কবে এসেছো? আগে 1972 সালে। তার আগে ফরাক্কায় ছিলাম। আমিও বাবার সঙ্গে শিমুলপুরে আসি তখন 1948 সাল, অথচ বার্মা ছেড়ে চলে এসেছি 1942 সালে। তখন আমি 8 বছরের বালক। সে সময় বাবা ঠিক করে হেঁটে হেঁটেই ভারতে ফিরবেন। বাবা যথাসময়ে বার্মা সরকারের অনুমতি পেয়ে গেল। শুরু হলো আমাদের তেডো শহরের মায়া ত্যাগ করার প্রস্তুতি। আমার ঘর ছেড়ে কবি চলে গেলেন, আমি ওর যাবার দিকে তাকিয়ে রইলাম। কবির বইগুলি বের করে স্পর্শ করতে লাগলাম। 1958 সালে প্রকাশিত হয় নক্ষত্রের আলোয়, গ্রন্থ জগৎ থেকে। 1961 সালে প্রকাশিত হয় গায়ত্রীতে, গ্রন্থ জগৎ থেকে। 1962 সালে প্রকাশিত হয় ফিরে এসো চাকা, অরুণা প্রকাশনী থেকে। 1974 সালে প্রকাশিত হয় অঘ্রাণের অনুভূতিমালা, অরুণা থেকে। 1976 সালে বাল্মীকির কবিতা, বিশ্ববাণী থেকে। এই সময় কবি নিয়মিতভাবে কফি হাউজেই বসতেন। কবিকে বলা হতো কফি হাউজের রাজা। শুরু থেকে শেষ অবধি কবি সেখানেই কাটাতেন। কবির সম্বন্ধে কলকাতা গুণীজনদের নানা রকম মত জানা যায়। কবিকে পাগল বলেই ভাবত গুণী সমাজ। কলকাতার একজন বিশিষ্টজন বলে গেছেন, পাগলের বীজ ছিল কবির পরিবারের মধ্যেই। কবির বাড়ির লোকজন জানতেন না কবি শুধুমাত্র কবিতার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। কবির কবিতার জন্য কবির পরিবারের কারো কোনো আগ্রহ ছিল না। কবি একবার মানসিক অসুস্থতা নিয়ে কবি ভর্তি হলেন হাসপাতালে। কবির বরদায় ভর্তি করান। 1961 সালে কবি ভর্তি হন গোবরা মানসিক হাসপাতালে। বারবার কবি ভর্তি হন এই মানসিক হাসপাতালে, তার কারণ কবি সিজোফ্রিনিয়ান। এই কারণে কি কবি মুসলমান হতে চেয়েছিলেন? অন্য মত হলো কবি ভীষণভাবে কষ্টে ছিলেন এবং রুষ্ট ছিলেন এই সমাজের উপর। বৃষ্টি নেমেছে সকাল থেকে। ছাতা মাথায় আমি বেরিয়ে পড়লাম কবি বিনয় মজুমদারের বাড়ি ঢুকবো। বেশ কিছুদিন আমি দেখা করিনি কবির সঙ্গে। যেতে যেতে বৃষ্টি কিছুটা ধরে এসেছে, যদিও টিপ টিপ বৃষ্টি গাছের পাতা থেকে ঝরছে। কবির উঠোনে ঢুকে এলাম, কবিকে দেখা যাচ্ছে না। আমি সিঁড়ি দিয়ে উঠে এলাম বারান্দায়। কবি নিজেই নিজের ঘরে বসে আছেন, জানালা থেকে বাইরের দিকে চেয়ে রয়েছেন। আমাকে দেখে বললেন, এসো, ঘরে এসো, এই বেঞ্চটায় বসো। বৃষ্টি কি থেমেছে পঙ্কজ? না দাদা, অল্প অল্প পড়ছে। তুমি কি জীবন দাশের কবিতা পড়েছ? হ্যাঁ দাদা, পড়েছি। কেমন লাগে ওর কবিতা? ভালো লাগে জীবনানন্দ দাশের কবিতা। অথচ দেখো, জীবনানন্দ দাশের প্রথম কবিতার বই ঝরা পালকের কবিতা নজরুলের কবিতার অনুকরণ। অথচ সেখান থেকে জীবনানন্দ বেরিয়ে আসেন, লেখেন নানা স্মরণীয় কবিতা। বাংলা কবিতার ভাষা পাল্টে দেন জীবনানন্দ। আজ তোমরা যে কবিতা পড়ছ তার প্রায় সব কবিতাই জীবনানন্দের ভাষায় জারিত হয়ে এমন কবিতা লেখা হচ্ছে। 50-এর কবিরা জীবনানন্দের কবিতায় খুঁজে পেয়েছিল কবিতার পথ। দাদা, জীবনানন্দের সময় তো আরো শক্তিশালী কবি ছিলেন। হ্যাঁ, বিষ্ণুদেব ছিলেন, সুধীন দত্ত ছিলেন, বুদ্ধদেব বসু ছিলেন।
তুমি কি এই কবিদের কবিতা পড়েছ? হ্যাঁ দাদা, চোরাবালি পড়েছি, উর্বশী ও আর্টেমিস পড়েছি। বলতো জীবনানন্দ কোন ছন্দে কবিতা লিখতেন? জীবনানন্দ তো অক্ষরবৃত্ত ছন্দে কবিতা লিখতেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ যেমন স্বরবৃত্ত লিখেছেন, মাত্রাবৃত্তি লিখেছেন, তেমনি অক্ষরবৃত্তও লিখেছেন। অথচ জীবনানন্দ শুধুমাত্র অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্তেই লিখে গেছেন। দাদা, বিষ্ণুদে কোন ছন্দে লিখতেন? বিষ্ণুদে মূলত মাত্রাবৃত্ত ছন্দে কবিতা লিখেছেন। শোনো ঘোড়সওয়ার কবিতাটি। জনসমুদ্রে জেগেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোড়সওয়ার? দীপ্ত বিশ্ব বিজয়ী বর্ষা তোলো, কেন ভয়, কেন বীরের ভরসা ভুলো? নয়নে ঘনায় বারে বারে ওঠা পড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, হৃদয়ে আমার চড়া। অঙ্গে রাখি না কারোই অঙ্গীকার, চাঁদের আলোয় চাচর বালির চড়া, এখানে কখনো বাসর হয় না গড়া, মৃগতৃষ্ণিকা দূর দিগন্তে ডাকি, আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি? আমি কবিতাটি শুনলাম। দাদা, এই কবিতাটি খুব ভালো কবিতা। কবি বলেন, তুমি সুধীন্দ্রনাথ দত্তের কবিতা পড়েছ? হ্যাঁ, পড়েছি। শোনো সুধীন দত্তের কবিতা। কবিতার নাম অপচয়। প্রেয়সী, আছে কি মনে সে প্রথম বাংময় রজনী, ফেনিল মদিয়া মত্ত জনতার উল্লাস, বাঁশির বর্বর কান্না, মৃদঙ্গের আদিম উচ্ছ্বাস, অনন্তের অন্ধকারে অনঙ্গের লঘু পদধ্বনি, আছে কি স্মরণে সখী উৎসবের উগ্র উন্মাদনা, করদয়ে পরিপ্লুত চারিচক্ষে প্রগলভ বিস্ময়, শূন্য পথে দুটি যাত্রী সহসা লজ্জার পরাজয়, প্রতিজ্ঞার বহুলতা আশ্লেষের যুগ্ম প্রবর্তনা, সে শুদ্ধ চৈতন্য হায় বৃথা তর্কে আজই দিশাহারা, বন্ধ স্পর্শে পরিণত জয় স্বপ্নপ্রসূ, সে গাঢ় চুম্বন ভ্রাম্যমান আলেয়ারে ভেবেছিল বুঝি দুবু তারা। অনেকক্ষণ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কবিতা শুনে শুনে মনোমুগ্ধ হয়ে বেরিয়ে এলাম কবির বাড়ি থেকে। নিজের মনে হেঁটে চলেছি গ্রামের কাদা পথ ধরে। বৃষ্টিতে গাছগুলি সব নেচে উঠেছে, মানুষও বোধহয় সেই সঙ্গে এমন নেচে ওঠে। মনে পড়ে কবি বলেছেন, কবির জন্মের ২ বছর পর বিপিন পরিবার নিয়ে পূর্ববঙ্গের গোপালগঞ্জের মাঝিগাতি তাড়াইলে চলে আসেন। গ্রামটা শুনেছি জলাশয়ে ভর্তি। এমন গ্রাম্য পরিবেশে বিনয় মজুমদার খুশিতে ৩ বছরের সময়কাল কাটিয়ে ফেললেন। কবির যখন ৫ বছর বয়স, বাবা বিপিনবাবু সপরিবারে বার্মায় ফিরে যান। বার্মার আরেক নাম মায়ানমার। বার্মা ভারতের অঙ্গ ছিল। ১৯৩৫ সালে ব্রিটিশ সরকার বার্মাকে ভারতের থেকে আলাদা করে দেয়। ১৯৪৮ সালের বার্মা স্বাধীন দেশ হিসেবে গণ্য হয়। বার্মা দেশে গৃহযুদ্ধ লেগেই রয়েছে। ১৯৪০ সাল থেকে বার্মার কোনো সরকার দেশটিকে সঠিকভাবে চালনা করতে পারেনি। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই লেগেই রয়েছে। গণতন্ত্রপ্রিয় মানুষদের, গণতন্ত্রপ্রিয় বহু মানুষ এই লড়াইয়ে মারা গেছে। বার্মাতে বাঙালিদের বাস ছিল উল্লেখযোগ্যভাবে। বাংলা মাধ্যমের স্কুল ছিল অনেক। বাঙালিরা ভালো ইংরেজি জানত বলে বাঙালিদের চাকরি ছিল পাকা। বাঙালিদের প্রতিপত্তির যুগে অন্য বাঙালির মতো কবির পিতারও চাকরি হয়ে যায়। সেই বার্মা ছেড়ে পরিবার নিয়ে বিপিনবাবু বঙ্গদেশে ফেরার সিদ্ধান্ত নেন। সেটা ১৯৪২ সাল। কবির বয়স ৮ বছর। তিনি শহর থেকে প্রথমে ট্রেনে, তারপর গরুর গাড়ি, নৌকা, তারপর শুধুমাত্র হাঁটা। কবি বলেছেন, ফেরার সময় একজন বিলিতি সেনা
কবির হাত ধরে সেনাদের ট্রাকে তুলে বসিয়ে দেন। এরপর শুধু হাঁটা। বালক কবির কষ্ট দেখে এক নাগা মহিলা কবিকে পিঠের ঝুড়িতে বসিয়ে নেন। মজুমদার পরিবার পূর্ববঙ্গে ফিরে আসেন। এখানে আসার পর চারুলতার জন্ম হয়। তখন কবির বয়স 11 বছর। বার্মা থেকে ভারতের ইম্ফলে হেঁটে আসতে কবির সময় লাগে 30 দিনেরও বেশি। এই পথ ছিল অতি দুর্গম, জঙ্গল, নদীতে ভর্তি। এছাড়া গহন অরণ্য ও পাহাড়। ইম্ফল থেকে পূর্ববঙ্গের গ্রামে হেঁটে আসতে সময় লাগে আরও 45 দিন। এই হাঁটা পথে বালক কবি তাদের রাত কাটাতে হতো গাছতলায়। এইভাবে হেঁটে আসতে অনেক মানুষই রাস্তায় মারা যেত। এই হাঁটা পথে ভয়কে সঙ্গী করে অরণ্য, পাহাড়, নদীর অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছে কবি ও তার পরিবার। নমস্কার।